ইউ অর এক্সাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা মক টেস্ট নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে 9 নম্বর মক টেস্ট। এর আগের ভিডিওগুলো তোমরা দেখে নেবে। তোমরা যারা WBSSC SLST সংস্কৃত বিষয়ের প্রিপারেশান নিচ্ছ, এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে। তোমরা দেখে নাও কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারো। চলো শুরু করি। এখানে দেখো, প্রথম প্রশ্ন, সর্বপ্রাচীন বৈদিক গ্রন্থ কোনটি? সর্বপ্রাচীন বৈদিক গ্রন্থ কোনটি? সামবেদ, অথর্ববেদ, ঋগ্বেদ, যজুর্বেদ। এর উত্তর হবে ঋগ্বেদ। অপশান গ হবে উত্তর। এরপরে 2 নম্বর প্রশ্ন দেখো, মোট কয়টি বেদ আছে? 2টি, 3টি, 4টি, 5টি? অবশ্যই 4টি, ঋক, সাম, যজু, অথর্ব। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন, ঋগ্বেদে প্রধানত কি রয়েছে? এ যজ্ঞবিধি, সঙ্গীত, মন্ত্র ও স্তোত্র, চিকিৎসা সম্পর্কিত বিষয়। ঋগ্বেদে প্রধানত কি রয়েছে? এর উত্তর হবে অপশান গ, মন্ত্র ও স্তোত্র। এরপরে 4 নম্বর প্রশ্ন দেখো, বৈদিক দেবতা ইন্দ্র কিসের দেবতা ছিলেন? আকাশ, বৃষ্টি ও যুদ্ধ, বৈভব, সম্পদ। বৈদিক দেবতা ইন্দ্র কিসের দেবতা ছিলেন? এর উত্তর হবে খ, বৃষ্টি ও যুদ্ধের দেবতা। এরপরে 5 নম্বর প্রশ্ন দেখো, সামবেদ গ্রন্থটি মূলত কী নিয়ে রচিত? দর্শন, সঙ্গীত ও সুর, চিকিৎসা, সমাজনীতি। এটার সঠিক উত্তর হচ্ছে অপশান খ, সঙ্গীত ও সুর। এরপরে দেখো 6 নম্বর প্রশ্ন, যজুর্বেদে প্রধানত কি পাওয়া যায়? যজুর্বেদে প্রধানত কি পাওয়া যায়? কবিতা ও গদ্য, যজ্ঞবিধি ও আচার, যুদ্ধ কৌশল, ধ্যানের পদ্ধতি। যজুর্বেদে প্রধানত কি পাওয়া যায়? এটা অবশ্যই হবে খ, যজ্ঞবিধি ও আচার। এরপরে 7 নম্বর প্রশ্ন দেখো, অথর্ববেদে কী ধরনের বিষয়বস্তু রয়েছে? যজ্ঞ ও পূজা, যুদ্ধের বর্ণনা, দৈনন্দিন জীবনের সমস্যা ও মন্ত্র, রাজ্যনীতি। অথর্ববেদে কী ধরনের বিষয়বস্তু রয়েছে? এটার সঠিক উত্তর হচ্ছে অপশান গ, দৈনন্দিন জীবনের সমস্যা ও মন্ত্র। এরপরে 8 নম্বর প্রশ্ন দেখো, বেদ শব্দের অর্থ কী? মন্ত্র, জ্ঞান, গান, যজ্ঞ। বেদ শব্দের অর্থ কী? এটা অবশ্যই খ, জ্ঞান হবে। এরপরে 9 নম্বর প্রশ্ন দেখো, বৈদিক সমাজের প্রধান পেশা কী ছিল? ব্যবসা, কৃষি ও পশুপালন, শিল্পচর্চা, শিক্ষকতা। বৈদিক সমাজের প্রধান পেশা কী ছিল? অবশ্যই কৃষি ও পশুপালন। এরপরে 10 নম্বর প্রশ্ন দেখো, ঋগ্বেদে মোট কতগুলি সূক্ত আছে? 128, 1200, 980, 870।
ঋগ্বেদে মোট কতগুলি সূক্ত আছে? অবশ্যই 1028। এরপরে 11 নম্বর প্রশ্ন দেখো, বৈদিক সাহিত্য কোন ভাষায় রচিত? প্রাকৃত, পালি, সংস্কৃত, মাগধী। বৈদিক সাহিত্য কোন ভাষায় রচিত? এটা হবে গ, সংস্কৃত ভাষায়। বৈদিক সংস্কৃত ভাষা। এরপরে দেখো 12 নম্বর প্রশ্ন, পুরোহিত শব্দটি বৈদিক কালে কি বোঝাতো? রাজা, যজ্ঞকারী ব্রাহ্মণ, চিকিৎসক, সৈনিক। পুরোহিত শব্দটি বৈদিক কালে কি বোঝাতো? যজ্ঞকারী ব্রাহ্মণ। খ। এরপরে 13 নম্বর প্রশ্ন দেখো, অভিজ্ঞান শকুন্তলম নাটকের মূল কাহিনী কোথা থেকে নেওয়া হয়েছে? মহাভারত, রামায়ণ, পুরাণ, বেদ। এর উত্তর অবশ্যই হবে মহাভারত। এরপরে দেখো 14 নম্বর প্রশ্ন, অভিজ্ঞান শকুন্তলম নাটকে দুষ্যন্ত কে ছিলেন? অযোধ্যার রাজা, হস্তিনাপুরের রাজা, মিথিলার রাজা, কাশীর রাজা। অভিজ্ঞান শকুন্তলম নাটকে দুষ্যন্ত ছিলেন হস্তিনাপুরের রাজা। এরপরে 15 নম্বর প্রশ্ন দেখো, শকুন্তলা কার আশ্রমে লালিত পালিত হয়েছিলেন? ব্যাসের আশ্রমে, গৌতমের আশ্রমে, কণ্ব ঋষির আশ্রমে, বিশ্বামিত্রের আশ্রমে। এটা অবশ্যই গ, ঋষি কণ্বের আশ্রমে। এরপরে 16 নম্বর প্রশ্ন দেখো, নাটকে অভিজ্ঞান কথাটির অর্থ কী? পরিচয় বা স্মৃতিচিহ্ন, সৌন্দর্য, তপস্যা, অভিশাপ। এটা হবে পরিচয় বা স্মৃতিচিহ্ন। ক। এরপরে দেখো 17 নম্বর প্রশ্ন দেখো, দুষ্যন্ত কেন শকুন্তলাকে চিনতে পারেননি? সে শকুন্তলাকে ভুলে গিয়েছিল, শকুন্তলার রূপ বদলে গিয়েছিল এক ঋষির অভিশাপে, সে অন্য কাউকে ভালোবাসত। দুষ্যন্ত কেন শকুন্তলাকে চিনতে পারেনি? এক ঋষির অভিশাপে। এরপরে দেখো 18 নম্বর প্রশ্ন দেখো, শকুন্তলার পুত্রের নাম কি ছিল? ভরত, অর্জুন, রাম, পরীক্ষিত। অবশ্যই ভরত। এরপরে দেখো 19 নম্বর প্রশ্ন দেখো, নাটকে দুষ্যন্ত ও শকুন্তলার মিলন কোথায় হয়? রাজপ্রাসাদে, কন্যের আশ্রমে, স্বর্গলোকে, ঋষির আশ্রমে। নাটকে দুষ্যন্ত শকুন্তলার মিলন কোথায় হয়? স্বর্গলোকে। অপশান ডি। এরপরে 20 নম্বর প্রশ্ন দেখো, অভিজ্ঞান শকুন্তলম নাটকের অঙ্ক সংখ্যা কত? 5, 6, 7, 8। এটা অবশ্যই 7 অঙ্ক। এরপরে দেখো 21 নম্বর প্রশ্ন, অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা কে? পাণিনি, কৌটিল্য বা চাণক্য, পতঞ্জলি, কালিদাস। এর উত্তর হবে খ, কৌটিল্য বা চাণক্য অর্থশাস্ত্রের রচয়িতা। এরপরে দেখো 22 নম্বর প্রশ্ন, কৌটিল্য কাকে উপদেশ দিতেন? সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক, বিক্রমাদিত্য। কৌটিল্য কাকে উপদেশ দিতেন? খ, চন্দ্রগুপ্ত মৌর্যকে। এরপরে দেখো 23 নম্বর প্রশ্ন, অর্থশাস্ত্র গ্রন্থে মূলত কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে?
কাব্যচর্চা, ধর্মীয় উপাসনা, রাষ্ট্র পরিচালনা ও অর্থনীতি, ঘয়ের দাগে হচ্ছে চিকিৎসা বিজ্ঞান। অর্থশাস্ত্র গ্রন্থে মূলত কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হতো? এটা অবশ্যই রাষ্ট্র পরিচালনা ও অর্থনীতি, অপশন গ। এরপরে 24 নম্বর প্রশ্ন দেখো, অর্থশাস্ত্র গ্রন্থটি কোন ভাষায় রচিত? পালি, সংস্কৃত, প্রাকৃত, তামিল। অর্থশাস্ত্র গ্রন্থটি সংস্কৃত ভাষায় রচিত। এরপরে দেখো 25 নম্বর প্রশ্ন, অর্থশাস্ত্র অনুসারে রাষ্ট্রের কয়টি মৌলিক উপাদান আছে? 5টি, 6টি, 7টি, 8টি। অর্থশাস্ত্র অনুসারে রাষ্ট্রের কয়টি মৌলিক উপাদান আছে? কি বলেছে? অর্থশাস্ত্র অনুসারে রাষ্ট্রের মৌলিক উপাদান 7টি। কি কি? রাজা, অমাত্য, জনপদ, দুর্গ, কোষ, সেনা, মিত্র। এরপরে 26 নম্বর প্রশ্ন দেখো, অর্থশাস্ত্র কোন ধরনের শাসন ব্যবস্থাকে সমর্থন করে? গণতন্ত্র, একনায়কতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র। অর্থশাস্ত্র কোন ধরনের শাসন ব্যবস্থাকে সমর্থন করে? এটা অবশ্যই গ, রাজতন্ত্রকে সমর্থন করে। এরপরে দেখো 27 নম্বর প্রশ্ন দেখো, অর্থশাস্ত্র অনুসারে রাজা কিভাবে শাসন করবে? ধর্মের ভিত্তিতে, ব্যক্তিগত ইচ্ছা অনুযায়ী, শাস্ত্র ও পরামর্শ অনুসারে, জনগণের ভোটে। রাজা কিভাবে শাসন পরিচালনা করবেন? এটা অবশ্যই শাস্ত্র ও পরামর্শ অনুসারে, গ হবে উত্তর। এরপরে 28 নম্বর প্রশ্ন দেখো, অর্থশাস্ত্র অনুসারে সর্বোচ্চ কর্তৃত্ব কার হাতে থাকা উচিত? পুরোহিতের, সেনাপতির, প্রজার, রাজার। অর্থশাস্ত্র অনুসারে সর্বোচ্চ কর্তৃত্ব কার হাতে থাকা উচিত? রাজার হাতে। এরপরে 29 নম্বর প্রশ্ন দেখো, মনুসংহিতা অনুসারে জীবনের কয়টি আশ্রম বা স্তর নির্ধারিত ছিল? 2টি, 3টি, 4টি, 5টি। মনুসংহিতা অনুসারে জীবনের কয়টি আশ্রম বা স্তর নির্ধারিত ছিল? 4টি। 4টি আশ্রম। কি কি? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এরপরে 30 নম্বর প্রশ্ন দেখো, মনুসংহিতা কার দ্বারা রচিত বলে মনে করা হয়? যাজ্ঞবল্ক্য, মনু, নারদ, কৌটিল্য। অবশ্যই মনু। এরপরে 31 নম্বর প্রশ্ন দেখো, মনুসংহিতা মূলত কোন বিষয়ে আলোচনার গ্রন্থ? দর্শন, ধর্ম ও নৈতিকতা, যুদ্ধনীতি, কবিতা ও সাহিত্য। মনুসংহিতা মূলত কোন বিষয়ে আলোচনার গ্রন্থ? কোনটা উত্তর? এখানে উত্তর হবে ধর্ম ও নৈতিকতা, অপশান খ। এরপরে 32 নম্বর প্রশ্ন দেখো, মনুসংহিতা কোন ভাষায় রচিত? পালি, প্রাকৃত, সংস্কৃত, অর্ধমাগধী। এটা হবে সংস্কৃত ভাষায় রচিত। মনুসংহিতা সংস্কৃত ভাষায় রচিত। এরপরে দেখো 33 নম্বর প্রশ্ন, মনুসংহিতা অনুসারে সমাজ কয়টি বর্ণে বিভক্ত? 3টি, 4টি, 5টি, 6টি। আমরা এটা সবাই জানি, এটা হবে 4টি। কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়,
বৈশ্যশূদ্র। এরপরে দেখো 34 নম্বর প্রশ্ন, মনুসংহিতা অনুসারে নারীর আসল কর্তব্য কী? মনুসংহিতা অনুসারে নারীর আসল কর্তব্য কী? স্বাধীনভাবে জীবনযাপন, ধর্মচর্চা ও ব্যবসা, পিতা, পতি ও পুত্রের অধীনে থাকা। আর একটা অপশান হচ্ছে রাজনীতি করা। কোনটার উত্তর? মনুসংহিতা অনুসারে নারীর আসল কর্তব্য কী? স্বাধীনভাবে জীবনযাপন, ধর্মচর্চা ও ব্যবসা, পিতা, পতি ও পুত্রের অধীনে থাকা। আর একটা হচ্ছে রাজনীতি করা। এটা হবে পিতা, পতি ও পুত্রের অধীনে থাকা। অপশান গ হবে উত্তর। এরপরে 35 নম্বর প্রশ্ন দেখো, মনুসংহিতাতে কোন ধরনের শাস্তির ব্যবস্থার উল্লেখ আছে? কেবল দণ্ড, শারীরিক ও আর্থিক শাস্তি, আত্মিক শাস্তি, কর ছাড়। মনুসংহিতাতে কোন ধরনের শাস্তির ব্যবস্থা উল্লেখ আছে? শারীরিক ও আর্থিক শাস্তি, খ। এরপরে 36 নম্বর প্রশ্ন দেখো, মনুসংহিতা অনুসারে রাজা কী ধরনের শাসন ব্যবস্থা মেনে চলবে? মনুসংহিতা অনুসারে রাজা কী ধরনের শাসন ব্যবস্থা মেনে চলবেন? গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, ধর্মশাসিত রাজতন্ত্র, সাম্যবাদ, নির্বাহী সরকার। রাজা কী ধরনের শাসন ব্যবস্থা মেনে চলবেন? খ, ধর্মশাসিত রাজতন্ত্র। এরপরে দেখো 37, মনুসংহিতা কোন ধরনের গ্রন্থ? কী ধরনের গ্রন্থ? স্মৃতিগ্রন্থ, শ্রুতি গ্রন্থ, উপনিষদ, পুরাণ। অবশ্যই স্মৃতিগ্রন্থ। এরপরে দেখো 38 নম্বর প্রশ্ন, নিচের কোনটি মনুসংহিতার অন্যতম মূল বিষয় নয়? সামাজিক বিধান, ধর্মীয় আচরণ, রাজনীতি, আইন ও দণ্ডবিধি। মনুসংহিতার অন্যতম মূল বিষয় কোনটি? সামাজিক বিধান, ধর্মীয় আচরণ, রাজনীতি, আইন ও দণ্ডনীতি। এটা হবে রাজনীতি। এরপরে দেখো 39 নম্বর প্রশ্ন, মনুসংহিতা অনুসারে ব্রাহ্মণদের প্রধান দায়িত্ব কী? রাজ্য পরিচালনা, যুদ্ধ করা, ব্যবসা, শিক্ষা ও ধর্মপ্রচার। ব্রাহ্মণদের প্রধান দায়িত্ব হচ্ছে কি? শিক্ষা ও ধর্মপ্রচার। এরপরে 41 নম্বর প্রশ্ন দেখো, মনুসংহিতার রচয়িতা হিসাবে কাকে মানা হয়? যাজ্ঞবল্ক্য, মনু, অত্রি, নারদ। অবশ্যই মনু। এরপরে দেখো দুটো একই রকম প্রশ্ন রিপিট হয়ে গেছে। মনুসংহিতা সমাজকে কয়টি বর্ণে ভাগ করেছেন? 4টি বর্ণে। এরপরে দেখো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তাড়াতাড়ি তৈরি করতে গিয়ে ডবল লেখা হয়ে গেছে। এরপরে 43 নম্বর প্রশ্ন দেখো, মনুসংহিতায় নারীদের সামাজিক অবস্থান কেমন ছিল? স্বাধীন ও সমান, শিক্ষা ও সম্পত্তির অধিকার ছিল, পুরুষদের অধীন থাকার নির্দেশ ছিল, রাজ্য শাসনের অধিকার ছিল। মনুসংহিতায় নারীদের সামাজিক অবস্থান কেমন ছিল? এটা গ হবে উত্তর, পুরুষদের অধীনে থাকার নির্দেশ ছিল। বিশেষত পিতা, স্বামী, পুত্র এই তিনের অধীনে নারীরা থাকতে পারত। এরপরে 44 নম্বর প্রশ্ন দেখো, মনুসংহিতা অনুসারে শাস্তির উদ্দেশ্য কি?
প্রতিশোধ, ভীতি প্রদর্শন, শাসন প্রতিষ্ঠা, সমাজে শৃঙ্খলা রক্ষা। শাস্তির উদ্দেশ্য ছিল সমাজে শৃঙ্খলা রক্ষা। এরপরে দেখো 45 নম্বর প্রশ্ন দেখো, মনুসংহিতা ধর্ম ও আইন ছাড়াও আর কোন বিষয়ের উপর আলোকপাত করে? জ্যোতিষশাস্ত্র, রাজনীতি ও দণ্ডনীতি, সাহিত্য চর্চা, চিকিৎসা শাস্ত্র। মনুসংহিতাতে ধর্ম এবং আইন তো আলোচিত হয়েছে, এই দুটো বিষয় ছাড়া আর কোন বিষয় এখানে পাওয়া যায়? অবশ্যই খ, রাজনীতি এবং দণ্ডনীতি। 46 নম্বর প্রশ্ন দেখো, মনুসংহিতা অনুযায়ী শূদ্রের কাজ কী ছিল? যজ্ঞ করা, রাজ্য পরিচালনা, কৃষিকাজ ও সেবা, ব্যবসা ও বাণিজ্য। এটা ছিল কৃষিকাজ ও সেবা করা। এরপরে 47 নম্বর প্রশ্ন দেখো, মনুসংহিতায় রাজাকে কিসের রক্ষক বলা হয়েছে? দণ্ড, প্রজার স্বাধীনতা, ধর্মের, অর্থনীতির। রাজাকে ধর্মের রক্ষক হিসেবে দেখানো হয়েছে। এরপরে দেখো 48 নম্বর প্রশ্ন, নাট্যশাস্ত্র গ্রন্থটির রচয়িতা কে? ভরত, কালিদাস, ভাস, সুধাকর পাণ্ডে। নাট্যশাস্ত্র গ্রন্থের রচয়িতা আচার্য ভরত। এরপরে 49 নম্বর প্রশ্ন দেখো, অভিজ্ঞান শকুন্তলম নাটকটি কে রচনা করেছেন? ভরত, ভাস, কালিদাস, ভানুভক্ত। কালিদাস। এরপরে দেখো 50 নম্বর প্রশ্ন, সংস্কৃত সাহিত্যে মোট কয়টি প্রধান রূপক আছে বলে বিবেচিত? 2, 4, 5, 10। এখানে বলেছে রূপক, সোজা কথায় বলতে গেলে রূপক কয়টি? 10টি। 51 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি একটি সংস্কৃত নাটক নয়? মৃচ্ছকটিকম, উত্তরামচরিতম, রঘুবংশম, স্বপ্ন বাসব দত্ত। অবশ্যই রঘুবংশ, এটা হচ্ছে মহাকাব্য। এরপরে 52 নম্বর প্রশ্ন দেখো, মালবিকাগ্নিমিত্রম নাটকে কি প্রধান নারী চরিত্র? শকুন্তলা, বাসবদত্তা, মালবিকা, প্রমীলা। এখানে নামের সঙ্গেই সাযুজ্য আছে, মালবিকা। এরপরে দেখো 53 নম্বর প্রশ্ন, গীতগোবিন্দের রচয়িতা কে? কালিদাস, জয়দেব, শূদ্রক, ভবভূতি। এরপরে 54 নম্বর প্রশ্ন দেখো, গীতিকাব্য প্রধানত কোন বৈশিষ্ট্যের সমৃদ্ধ? ধর্মপ্রচারে, নীতিকথায়, রস ও ছন্দে, যুদ্ধ বর্ণনায়। গীতিকাব্য প্রধানত কোন বৈশিষ্ট্যে সমৃদ্ধ? ধর্মপ্রচারে, নীতিকথায়, রস ও ছন্দে, যুদ্ধ বর্ণনায়। এটা হবে রস ও ছন্দে, অপশন গ।